আমেরিকার একটি ব্যস্ত দিন। চোখের সামনে দিয়ে একাধিক লোকের মিছিল এগিয়ে চলেছে। নিউজ পেপারের অফিসের সামনেও অগাধ ভিড়। কিছু ভীত চেহারা এক রাশ প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে। বড় সাহেবের ঘর থেকে হঠাৎ ডাক এলো জনের। Sir is asking you to visit him as soon as possible. There is a big news in the city regarding Mr. DeCosta. Sir needs to cover the news, and you are the best among all. So stop annoying the disgusted people and do your work. অফিসের সামনে জড়ো হওয়া মিছিলের দিকে একবার তাকিয়ে হাত দিয়ে ইশারা করল জন। তারপরেই বড় সাহেবের কেবিনের দিকে এগিয়ে গেল। সাথে আরো দুই বন্ধু তাকে অনুসরণ করল। কেবিনের সামনে উপস্থিত হয়ে একে অপরের মুখের দিকে ভালো করে তাকিয়ে নিল ওরা তিনজন। যদি হিতে বিপরীত কিছু শুনতে হয়। কিছু বোঝার আগেই ঘর ঘরে গলা নিয়ে একজন বয়স্ক ভদ্রলোক জনের নাম ধরে ডেকে উঠলেন। কি হলো জন? আজকাল এতবার করে ডাকার পরেও কোনো সারা শব্দ পাওয়া যায় না দেখি। মনে হয় মাস মাইনেটা না বাড়ালেই পারতাম। জন একটু নড়ে চড়ে বসল, তারপর বলল, আই এম সরি স্যার, আসলে ডিকোস্টা এখন সান ফ্রান্সিসকোর হট টপিক, বুঝতেই পারছেন। জানি না মানুষটার মধ্যে কি আছে। প্রতিটা মিডিয়া চ্যানেল, এমনকি খবরের কাগজ, সবাই তার কাছে গিয়েও আসল সত্য উদ্ঘাটন করতে পারেনি। অথচ লোকটা সবার মনের কথা অচিরেই বলে দিতে পারছে। রিয়েলি স্ট্রেঞ্জ। সেদিন তো একটা লোকের মৃত্যুর সংবাদটা তিনি নিজের মুখেই বলে দিলেন। লোকটার যে হার্ট অ্যাটাক হবে সে কথা উনি 1 ঘন্টা আগেই তার মুখ দেখে বুঝতে পেরেছিলেন। আর এই ভবিষ্যৎবাণী যে একেবারেই সত্য প্রমাণিত হয়েছিল তা আমাদের থেকে কেই বা ভালো জানবে। জনের কথাগুলির মধ্যে বোঝার মতো সত্যতা তো ছিলই, তার পাশাপাশি ছিল এক গভীর ভয়, যেটি ওই ঘরে উপস্থিত প্রায় সকলের চোখেই সেদিন ধরা পড়েছিল। বড় সাহেব একটা সাদা কাগজে খচখচ করে কিছু লিখে ওদের সামনে তুলে ধরে বললেন, নাও এটা নাও, এটা আমাদের পরবর্তী নিউজের হেডলাইন হোক, আমি এটাই চাইব। আর এটা কিভাবে প্রমাণিত হবে সে দায়িত্ব না হয় আমি তোমাদের 3 জন মহাজ্ঞানীর ওপরেই অর্পণ করলাম। তোমরা তো 3 জিনিয়াস নামে পরিচিত, সব কাজে পটু, বিশেষ করে পাগলের বশীকরণে তোমাদের জুড়ি মেলাই ভর। তার চেয়ে বরং এই মৌখিক সত্যকে এবার নয় বাস্তবে একটু করে দেখাও দেখি, কি বলো, পারবে তো? বড় সাহেবের কথার প্যাঁচ বুঝতে ওদের কারোরই তেমন অসুবিধা হলো না, কিন্তু কাজের দায়িত্বটাও যে এত কঠিন হতে চলেছে সেই বিষয়টিও ওদের ধারণার এক প্রকার বাইরেই থেকে গিয়েছিল। সাদা কাগজটা হাতে নিতেই ওদের 3 জনেরই চক্ষু একেবারে চরক গাছ হয়ে গেল। দ্য ট্রুথ অফ মিস্টার ডিকোস্টা, দ্য মেইন স্টোরি রিকভার্ড। এই হেডিংটা দেখা মাত্রই সকলের গলা শুকিয়ে এলো। জন জিজ্ঞাসা করল, আমাদেরকে তাহলে স্টোরিটা রিকভার করতে হবে? বাপরে, এই লোকটার সামনে যাওয়া মানে প্রায় মৃত্যুকে আহ্বান জানানো। কিন্তু চাকরি বাঁচাতে গেলে এই রিস্কটা তো নিতেই হবে। কথাগুলো ফিসফিস করে আলোচিত হলেও বেশ কিছুটা কানে এলো বড় সাহেবের। তিনি গলাটা আলতো করে ঝেড়ে নিয়ে বললেন, কি তাহলে তোমাদের ক্ষমতায় কুলোবে না বলছো? ওরা সকলে জড়সড় হয়ে বলল, না না, আমরা এমনি বিড়বিড় করছিলাম স্যার। এর এমন কি কাজ? আমরা এর থেকেও বড় বড় ঝুঁকি নিয়েছি। সান ফ্রান্সিসকোর সব থেকে বড় আর নামি নিউজ পেপার এজেন্সির সাথে যুক্ত থাকতে পারাটাও জানবেন একটা বিরাট ভাগ্যের ব্যাপার। তাই এই কাজটা আমরা সানন্দেই করব। কাগজটা হাতে নিয়ে ওরা 3 জন বড় সাহেবের ঘরের বাইরে বেরিয়ে এলো। লোকটা ইচ্ছাকৃতভাবে আমাদের বিপদে ফেলবার জন্যই কাজটা করেছে, তবে আমাদের পিছিয়ে গেলে চলবে না। আমাদেরকে অনেক দিন ধরেই চাকরি থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লোকটা। যা আমাদেরকেও করে দেখাতেই হবে। জন, রেনা আর পল 3 জনেই সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ডিপার্টমেন্টে ঢুকতেই পরিবেশটা কেমন যেন
থমথমে হয়ে গেল। জনের কানের কাছে কোনো এক দমকা হাওয়া ফিসফিস করে বলে গেল, তোমার অপেক্ষাতেই তো ছিলাম। কথাটা শোনা মাত্রই ওর শির দ্বারা দিয়ে হিম হাওয়া বয়ে গেল, যেন কোনো অচেনা শক্তি বার্তাবাহকের কাজ করতে চাইছে এমন কিছু। কিছুক্ষণের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল জন। ডান হাত দিয়ে একটি চেয়ারের হাতলটা শক্ত করে ধরে দৈহিক ভারসাম্য রক্ষার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। রেনা আর পল তখন বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। সাথে জনকে না দেখে তারা কিছুটা অবাক হয়েই পিছন ঘুরল। পল এগিয়ে এলো। আরে আরে কি হলো জন? তোকে হঠাৎ এত অস্থির কেন দেখাচ্ছে? তোর মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে দেখছি। রিয়েলি স্ট্রেঞ্জ। তোর কি শরীর খারাপ লাগছে নাকি? পলের কাছে এই বিবরণ শুনে রেনাও আর অপেক্ষা করতে পারল না। ঠাঁই দাঁড়িয়ে না থেকে যে এগিয়ে এসে জনের অবস্থার কথাটা নিজের কানে শোনা উচিত, সেই অনুভূতিটা তারও কাজ করল। অগত্যা এগিয়ে এলো রেনা। আরে বাবা, কিছুই হয়নি জনের। আগের সব কথাগুলো হয়তো মনে পড়ে গেছে। এত ভাবিস না জন, তুই ঠিকই তোর চাকরি রক্ষা করতে পারবি। স্যারের কথা তো জানিসই, কাজ বাগানোর জন্য সে যে কোনো জায়গায় নামতে পারে। এ আর নতুন কি? ছাড়, এসব নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তার চেয়ে বরং আমাদের নিজেদের কাজ গোছানো উচিত। এমনিতেই এখানে হয়তো 1 ঘন্টার বেশি দেখা করতে দেবে না, যদিও আমাদের কাছে স্পেশাল পারমিশন রয়েছে। তবে বুঝতে পারছি সেটা কতটা সিনসিয়ার কেস। জানি না পুলিশি পাহারার মধ্যে নিজেদের কাজ সারতে পারবো কিনা। নে চল চল, আমরা আছি তো, তোর কিচ্ছু হবে না জন। তুই ছাড়া এই কাজ উদ্ধারটা কে করবে বলতো? জনের কাছাকাছি গোটা ব্যাপারটাও তখন পরিষ্কার হলো না। আগত পুলিশ অফিসারটি ওদের 3 জনকে দেখে এগিয়ে এলেন। গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, এক্সকিউজ মি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? পুলিশি পোশাকের লোকটির চেহারা দেখা মাত্রই রেনা ও পল কিছুটা পেছনের দিকে সরে গেল। পরে রইল জন। কিন্তু পুলিশ অফিসারটির এতবার জিজ্ঞাসাবাদের পরেও যখন তার ঘোর কাটল না, তখন সজোরে একটি ধমকের দ্বারাই চেতনা ফিরে এলো। ততক্ষণে রেনে ও পল নিজেদের একেবারে দেওয়ালের সাথে সেঁধিয়ে ফেলেছে। পুলিশ অফিসারটি জনের কাছে এগিয়ে এসে আরো জোরে চিৎকার করে বললেন, কানে কথা যাচ্ছে না? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদের 3 জনকেই লকআপে পুরে দেবো। এছাড়া গলায় তো আইডি কার্ডটি মাদুলি করে ঝুলিয়ে রেখে দিয়েছেন। বোঝাই যাচ্ছে মিডিয়ার লোক আপনারা। তা নিশ্চয়ই ডিকোস্টার নিউজটা কভার করতে এসেছেন। তাহলে আগেই বলে দিই, হবে না। জনের টনক নড়ল। এতক্ষণ যেন কোনো এক অজ্ঞাত পরিচয় শক্তি তার গোটা শরীর মনকে আচ্ছন্ন করে রেখে দিয়েছিল। পুলিশটির দিকে এগিয়ে জিজ্ঞাসা করল, স্যার, আপনারা যাকে সাধারণ মানুষের মতো অত্যাচার করে সব কথা বার করতে চাইছেন, আসলে তার দ্বারাই এতদিন ধরে অত্যাচারিত বোধ করে চলেছেন। বলুন, কি ভুল বললাম কি? পুলিশ অফিসারটি জনের এই একটি কথার অন্তর্নিহিত রহস্যের বেড়াজালেই আবদ্ধ হয়ে পড়লেন। জানতাম জনের এক কথাতেই এই ভয়ঙ্কর অতিমানবটি কুপোকাত হয়ে যাবেন। ওর কথার সাথে পেরে ওঠা এত সহজ নয়। ভালোই হয়েছে, চল এবার তাহলে এগোনো যাক। পুলিশ অফিসারটি জনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, আসলে না, আপনি মানে এসব কি বলতে চাইছেন? আর তাছাড়া আমরা যে নাজেহাল অবস্থায় রয়েছি সে কথাই বা আপনাকে কে জানালো? জন হাতে রাখা ফাইলটার থেকে একটি অফিসিয়াল কাগজ বার করে পুলিশ অফিসারটির মুখের সামনে ধরলেন। সাথে সাথে অফিসারটির নজর নিবদ্ধ হলো সেইটির দিকে। চোখ বোলাতে বোলাতেই লোকটি নুইয়ে গেলেন। অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে এসেছেন দেখছি, প্রেসিডেন্টের সিগনেচারও রয়েছে। আপনাদের বুদ্ধির দাঁত না দিয়ে পারলাম না। পুলিশকে কি করে জব্দ করতে হয় সেই ইতিবৃত্ত সান ফ্রান্সিসকো টাইমস বারংবারই আমাদের দিয়ে গেছে। ওয়েল ডান। চলুন, আর কি, আপনাদের সময় ছিল আজ, আমি না হয় হেরেই গেলাম। অফিসারটির পিছু নিল ওরা 3 জন। এর সরু প্যাসেজ ধরে সেলের কোঠরিতে ঢুকলো।
অন্ধকার আর স্যাঁতস্যাঁতে জায়গায় একটি লোককে রেখে দেওয়ার ঠিক কি অর্থ হতে পারে? এটি জানার জন্য কৌতূহলটা আরো অধিক পরিমাণে গ্রাস করতে শুরু করলো ওদের তিনজনকেই। পুলিশ অফিসারটিকে আর নতুন করে কোনো প্রশ্ন করতে চাইল না তিনজনের কেউই। লোহার শিকলে আবর্তিত পদযুগল, মাথার উপরে ডুমলাইটটা আলতো মেজাজে তুলছে। এই শতউষ্ণ পরিবেশে গোটা জায়গাটিকে নিজের সামঞ্জস্যতা নিয়ে ঘিরে রেখেছে। সেলের বাইরে দাঁড়িয়েই পুলিশ অফিসারটি একটি লাঠি নিয়ে লোহার রডে দুবার সজোরে আঘাত করলেন। পরিসরটি ফাঁকা থাকায় আওয়াজটা চারিদিকে নির্নিমেষ পদ্ধতিতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আবার কানের কাছেই ফিরে এলো। পুলিশ অফিসারটি বললেন, দেখলেন আপনারা, এভাবেই মাথা নিচু করে দেওয়ালের দিকে তাকিয়ে সারাদিন বিড়বিড় করে যায় লোকটা। দেওয়ালে যে কি খোদাই করা রয়েছে তা ঈশ্বরই জানেন। আর কথা ছেড়েই দিন, যেন মনে হয় সকলের সাথে দীর্ঘসূত্রী হৃদ্যতা সম্পর্ক পাতিয়ে বসে আছেন। কারুর জীবনে কি ঘটছে, কেন ঘটছে, এমনকি কি ঘটতে চলেছে, সব খবরই ওনার কাছে মজুত আছে। এটা কি কোনোদিনও সম্ভব? কিন্তু হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করার নামই এখন ডিকোস্টা সাহেব। আজব মাইরি, একখানা লাথি পিছনে পড়লেই বেটা শায়েস্তা হয়ে যায়। কথাটা শেষ হওয়ার আগেই একটা কিছুর আওয়াজ স্পষ্ট ভেসে এলো। সেলের ওই কালো অন্ধকারের মধ্যেও কোনো কিছুর আভাস পাওয়া গেল না। ডিকোস্টার পাশে রাখা একটি খালি চেয়ার ওদের দিকে এগিয়ে এলো, অথচ মানুষটা কিন্তু তখনও জানালার দিকেই তাকিয়ে রয়েছেন। কোনো অসামঞ্জস্যতা নেই। জন বিষয়টা কোনোভাবেই আন্দাজ করতে না পেরে ভ্যাল ভ্যাল করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। রেনা আর পলও একইভাবে নিজেদের মনকে নানান ব্যাকরণ বুঝিয়ে সেদিকে মনোনিবেশ করে রাখতে বাধ্য করল। পুলিশ অফিসারটি আমতা আমতা করে বললেন, মানে বুঝতে পারলেন কিছু? আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। গত পরশুদিন এভাবেই একটা লোক হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। এই সেলের সামনে দাঁড়িয়ে দরদর করে ঘামতে শুরু করেছিলেন তিনি। আমরা পাশেই ছিলাম, কিন্তু এর কোনো কারণ অনুভব করতে পারিনি কেউই। লোকটির দিকে ডিকোস্টা এক দৃষ্টিতে তাকিয়ে কেমন একটা মুখ করে হেসে চলেছিলেন। যেন মনে হচ্ছিল লোকটির সব সত্যি সে একাই আন্দাজ করতে পারছে। লোকটিও হাঁ করে ডিকোস্টাকেই লক্ষ্য করে যাচ্ছিল। কিছুক্ষণ বাদেই লোকটি শ্বাস নেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেন, আর ব্যাস তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে। লোকটি কে ছিলেন? একজন প্রাইভেট ডিটেকটিভ। লোকটি প্রথমে সেলের ভিতরে প্রবেশ করে ডিকোস্টাকে বেশ কিছু প্রশ্ন করেছিল, কিন্তু ওনার দাবি ছিল ডিকোস্টা নাকি কোনো সাধারণ মানুষ নন। তিনি অতি অলৌকিক বিষয়গুলির সাথে পূর্বেই পরিচিত ছিলেন। প্রাইভেট ডিটেকটিভ হওয়ার পাশাপাশি উনি একজন প্যারাসাইকোলজিস্টও ছিলেন। মানুষের চোখ দেখেই নাকি মন পড়ে ফেলতে পারতেন। ইদানিং খবরের কাগজে আয়াদিন তার কেসগুলি সলভ করার বিষয় অনেক খবরাখবরও চোখে পড়ত, কিন্তু আমাদের সাথে কাজ করতে নিজেই এগিয়ে এসেছিলেন। নতুন নতুন জিনিস নিয়ে ইনভেস্টিগেট করতে তিনিই পছন্দ করতেন। আমরাও বিষয়টা দেখে আর পিছিয়ে থাকতে পারিনি। দেখুন, পুলিশ ডিপার্টমেন্টের তো আর পার্সোনাল পাবলিসিটির প্রয়োজন পড়ে না। কাজেই মিডিয়ার লোকজনকে হায়ার করে নিজেই চমক বাড়ানোর কাজ অন্ততপক্ষে আমাদের করতে হয় না। সে বাদ দিন, কিন্তু লোকটি আমাদের চোখের সামনেই কেমন অদ্ভুতভাবে সেদিন মারা গেলেন। আমি সামনে দাঁড়িয়ে বেশ ভালো করেই ব্যাপারটা বুঝবার চেষ্টাও করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন কিছুই উদ্ধার করতে পারলাম না। পল জিজ্ঞাসা করতে যাচ্ছিল কিছু একটা, কিন্তু তার আগেই পুলিশ অফিসারটি বললেন, দেখুন, আপনাদের আগেই সাবধান করে দিলাম, এরপরেও যদি আপনারা এই আততায়ী সামনে বসার ঝুঁকি নিতে ইচ্ছুক থাকেন, তবে আপনাদেরকেই এই বন্ডে সই করতে হবে। কারণ আমরা কোনোভাবেই নিজেদের কাঁধে কোনো দায়িত্ব নিতে চাই না, আর আমাদের দিকে আগামীতে কেউ আঙুল তুলুক সেটাও চাই না। বুঝতেই পারছেন, এসব জঙ্গলিদের তো আর রাস্তায় খোলা দৌড় করানো সম্ভব নয়। শিকল দিয়ে বেঁধে রাখাই
প্রকৃত ভালো কাজ, আমরা সেটাই করেছি। যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনাদের তো সই নিয়েই নিয়েছি, এবার আপনারা ভিতরে যেতে পারেন। তবে 3 জনের লোকটির সামনে গিয়ে ভিড় করবেন না, সে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তেই। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ওনার সামনে গিয়ে বসতে পারে, বাকি না একটু দূরেই বসার চেষ্টা করবেন। বাই দ্য ওয়ে, 1 ঘন্টা মনে থাকে যেন। পুলিশ অফিসারটি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন ওনারা গোটা ব্যাপারটাই বাইরে থেকে মনিটরিং করবেন, এমন কি কথোপকথন চলছে সবটাই ওনাদের কানে পৌঁছবে। কোনো কিছুই গোপনে করা বা ফিসফিস করে বলার চেষ্টা করলে সবটাই ভেস্তে যেতে পারে। এই হুমকি পাওয়ার পরেই 3 জনের মধ্যে সাহস আরও বেড়ে গেল। নিখুঁতভাবে কাজ না করলে যে সত্যের তলদেশ স্পর্শ করা সম্ভব নয়, সেটি সকলেই বুঝতে পারলেন। সেলের দরজা ভেদ করে ভিতরে ঢুকতেই ডিকোস্টার জানালার দিকে মুখ করেই বলে উঠলেন, এসো জন, এসো। তোমারই তো পথ চেয়ে বসে রয়েছে আমি। আমি জানি তুমি আসবে, আসতে যে তোমাকে হতোই। তবে সব সত্যিটা শোনার পরে নিজেকে সামলে রাখতে পারবে তো? সে যে তোমাকেই নির্বাচন করেছে, আমি তো শুধুই মাধ্যম মাত্র। কণ্ঠস্বরের মধ্যে একটা তীক্ষ্ণ বিদ্রুপের আচ্ছাদন স্পষ্ট হয়ে উঠল। লোকটি যে জনকে কোনোভাবেই চিনতেন না, সে বিষয়টি জানার পরে জনের প্রচণ্ড ভয় করতে শুরু করল। রেনা আর পলও ইতস্তত হয়ে গেলেন। তারাও বিষয়টির সাক্ষী থাকতে পেরে গর্বিত হওয়ার পাশাপাশি মৃদু কাঁপতেও শুরু করলেন। হাত পা স্থির থাকলেও মুখ দিয়ে সকলেরই জেসাস সেভ আস শব্দটা একবার নয়, বহুবারই ফিসফিস করে ধ্বনিত হতে শুরু করেছিল। ডিকোস্টা মহানন্দে চেয়ারের পায়াটিকে জোরে জোরে শব্দ করে খিলখিল করে হেসে উঠলেন। সে হাসির মধ্যে কোনো স্বাভাবিকত্ব নজরে পড়ল না কারুরই। জন, রেনা আর পল কিছুটা ভিতরে প্রবেশ করে সামনে রাখা টেবিলটার কাজ ঘেঁষে দাঁড়ালো। সাবধানতার সাথে সামনের দিকে তাকিয়ে ডিকোস্টার মুখখানা অবলোকন করতে লাগল। রেনা আর পল নিজেকে অনেকখানি সাহসী প্রমাণ করার চেষ্টা করলেও আখেরে কোনোটাই হলো না। জনের জামার একটা অংশ ধরে দুজনেই কাঁপতে থাকলো। জন তাদের কাছ থেকে কিছুটা এগিয়ে এলো। আমার গায়ের ওপরে উঠে এলে কাজটা করব কোথা থেকে? এত বড় বড় কথা এখন কি সব গায়েব হয়ে গেল নাকি? খুব তো বলেছিলিস, খুব ঠান্ডা মাথায় আমাদের কাজগুলো করতে হবে। আর যেই লোকটা সামনে এলো অমনি সবার হাওয়া টাইট হয়ে গেল তো। ডিকোস্টা জনের কথাগুলো শোনার পরে রেনা আর পলের মুখের দিকে ডান দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে নিলেন। তার দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যা আতঙ্কের শিহরণ দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। পল আর রেনা টেবিলের দিকে কোণা ঘেঁষে রাখা খাটের উপরে বসল। ডিকোস্টা এবার সরাসরি ঘাড়টা এক ঝটকায় ঘুরিয়ে জনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। জনকে দেখা মাত্রই তার চোখের ভাষা অদ্ভুতভাবে বদলে গেল। সাধারণ চোখের মনির আড়ালে লুকিয়ে থাকা শয়তানের চেহারাখানা একবার আভাস দিয়েই আবার গায়েব হয়ে গেল। কিছুক্ষণের জন্য মনিটা কালো ঘন রং ধারণ করেই আবার স্বাভাবিক আকার নিল। মনিটাকে সিলিংয়ের দিকে নির্দিষ্ট করে আবার খিলখিল শব্দে হেসে উঠলেন ডিকোস্টা। জনের হাত পা ঠান্ডা হয়ে আসতে চাইল। সামনে রাখা জলের গ্লাস থেকে এক ঢোক জল গলা দিয়ে সুরসুর করে কখন পেটের ভিতরে চলে গেল খেয়ালই নেই। গ্লাসটা টেবিলের উপরে রাখার আগেই হাত থেকে পড়ে গেল এক বিকট শব্দে। ডিকোস্টা অসম্ভব জোরে চিৎকার করে তারপরেই আবার ঘাটটা ঘোরালেন জনের দিকে। আবার সেই বিড়বিড় শব্দ ধ্বনিত হতে শুরু করল। সবকিছু একে অপরের সাথে সম্পর্কিত ছিল। এই সবকিছুর নেপথ্যে যে কোনো একটি আদিম অকৃত্রিম ভয় লুকিয়েছিল তা ধারণা করতে পারল জন। জনের জীবনে এই কেসটি যে এক আলাদা নতুনত্বের দাবি রাখতে চলেছে তা ওখানে উপস্থিত কীটপতঙ্গেরাও ততক্ষণে অনুধাবন করতে পেরেছিল বই কি।
পুলিশের লোকজন ততক্ষণে মনিটরের দিকে ঝুঁকে পড়েছেন, পরিস্থিতিটিকে আরো গম্ভীরভাবে বোঝার চেষ্টা করে চলেছেন। জন প্রশ্ন করতে যাবে এমন সময় চিহি শব্দ করে একটি বিকট শব্দ কানের পর্দা ভেদ করে হৃৎপিণ্ডে এসে আঘাত করল। শরীরের মধ্যে অস্থিরতা যেন তীব্র গতিতে বৃদ্ধি পেতে শুরু করল। তবুও নিজেকে কোনো রকমে সামলে নিল জন। ধীরে ধীরে প্রথম শব্দটা উচ্চারিত হলো জনের মুখ দিয়ে। মিস্টার ডিকোস্টা, মিস্টার। কথাটা শেষ হতে চাইল না। তার আগেই শরীরের অস্থিরতা ক্রমে চোখে মুখেও ফুটে উঠতে শুরু করল। পুলিশ প্রশাসনের সকলেই তখন গুরুতর চিন্তায়। তাহলে কি সেদিন ওই ডিটেকটিভের মতো আজকে জনও? না না, তারা মনিটরের দিকে কিছুক্ষণ তাকিয়ে জনের উদ্দেশ্যে উদ্যত হতে যাবেন, এমন সময় আবার দৃষ্টি গেল মনিটরের দিকে। না চাইতেও তাকাতেই হলো। চটাস চটাস শব্দ কানে এলো। চোখ যেতেই যা দেখলেন তাতে সকলেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তারা লক্ষ্য করলেন ডিকোস্টা হঠাৎ নিজের গালে চড় মারতে শুরু করেছেন। বাম হাত দিয়ে ডান গালে, আবার ডান হাত দিয়ে বাম গালে। মাথাটিকে জোরে জোরে নাড়িয়ে কাউকে থামানোর চেষ্টা করছেন। একসাথে দুরকমের কণ্ঠস্বর ভেসে আসছিল তার মুখ দিয়ে, যেটির মধ্যে তার নিজস্ব শব্দের পাশাপাশি এমন কিছুও ছিল যেটি তার নয়। অপ্রতিরোধ্য কোনো কিছুকে প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করে চলেছিলেন তিনি। ধীরে ধীরে এই চড় মারার প্রক্রিয়া এতটাই বৃদ্ধি পেল যে ডিকোস্টার গালগুলি নখের আঁচড়ে কেটে যেতে শুরু করল। রক্তক্ষরণ হতে লাগলো। এরপর সেই নখল আঁচড় তার গোটা শরীরকেই ক্ষতবিক্ষত করতে লাগল। তার পা দুটি লোহার শিকলের সাথে বাঁধা ছিল। হাত দুটিকে ইচ্ছে করেই খুলে রাখা হয়েছিল, কিন্তু সেই হাত দিয়েই মেঝের উপরে ভর দিয়ে চেয়ারটিকে জনের দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করতে লাগলেন তিনি। এই প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করল। জন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পরিস্থিতি বোঝার বাইরে চলে গেল। চারিদিকে নানান রকমের কণ্ঠস্বর ধ্বনিত হতে লাগলো। এক বা একাধিক স্বরের মধ্যে কেউ কেউ আবার জন, পল বা রেনা বলেও ডেকে উঠেছিল। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ওরা তিনজনেই সেলের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই দরজা খুলে বাইরের দিকে অগ্রসর হতে পারল না। অগত্যা আবারও পিছন ফিরে তাকাতেই হলো। কোনো এক শক্তি অনাবিল উচ্ছ্বাস নিয়ে তাদেরকে ওই সেলের মধ্যেই আটকে রেখে দিতে চাইছিল। প্রশাসনের লোকেরাও গোটা বিষয়টা হাঁ হাঁ করে লক্ষ্য করতে লাগলেন। খাটটি নিজের মতনই একদিক থেকে অন্যদিকে এগিয়ে গেল, এমনকি টেবিলটিও। চেয়ারে বসে ডিকোস্টা তখনও মনিটিকে সিলিংয়ের দিকে লক্ষ্য করেই অযাচিতভাবে একাধিক কথা বলে যেতে লাগলেন। ভালো করে কথাগুলি শোনার চেষ্টা করল জন, কিন্তু সে যে ইংরেজি ভাষায় কিছুই বলছে না এই বিষয়ে সে নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে তাদের অবস্থা দেখে প্রশাসনের লোকজন সেলের বাইরে এসে উপস্থিত হলেন। কোনো রকমের পরিস্থিতি সামলে তাদেরকে বাইরে বার করে আনতেই মিনিট 15-র মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ওরা তিনজনই হাঁপাতে লাগলেন। ডিকোস্টা তখন স্থির দৃষ্টিতে দুই হাঁটুতে দুই কনুইকে একত্রিত করে চিবুকের সাথে নিজের হাতের তালু দুটিকে ঘিরে এক দৃষ্টিতে তাদের সকলের দিকে তাকিয়েছিলেন। চোখ দুটি ধীরে ধীরে আবার সেই কালো খোলস ভেদ করে স্বাভাবিক আকার ধারণ করল। বিষয়টি কারোর নজরে না পড়লেও জনের নজর এড়ালো না। ওদের সকলের অবস্থা দেখে পুলিশ অফিসারটি জিজ্ঞাসা করলেন, আপনারা সকলেই ঠিক আছেন তো? আপনাদের দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। একবার মনে হলো যা ঘটছে সবকিছুই অদ্ভুত, হয়তো এগুলো কিছুই সত্য নয়। তারপর মনে হলো আপনাদের সাথে যা ঘটছে সবই বাস্তবেই। এবার আপনাদেরকে রক্ষা করতে যেতেই হবে। কিন্তু উঠতে যাব এমন সময় দেখলাম ডিকোস্টা নিজেকে অযাচিতভাবে আঘাত করতে শুরু করছেন। তারপরেই পরিস্থিতি আরো সঙ্গীন আকার ধারণ করল। জন অফিসারকে থামিয়ে দিয়ে বললেন, দেখুন, আপনারা যে যাই বলুন না কেন, একটা কথা আজকে আপনাকে আমি বলতে চাই। ডিকোস্টা এই কাজগুলো নিজে করেননি, কিংবা হয়তো
করতেও চাননি। এটি এমন কোনো রহস্যের দলিল যাকে কিছুতেই বাইরে আসতে দিতে চাইছে না কোনো শক্তি। কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাণ্ডগুলো ঘটানো সম্ভব ছিল না। চোখের সামনে মনে হচ্ছিল কোনো হরর ফিল্ম দেখছি। এগুলো সব সিনেমার জগতে ঘটতে দেখেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে রূপ নিতে দেখিনি। আজকে দেখে আমার নিজের প্রতি বিশ্বাস আরো তীব্র হয়ে উঠেছিল। মনের ভেতরে লুকিয়ে থাকা অহংকারগুলো সোচ্চার হয়ে বলে উঠেছিল, আমি যা শিখেছি, যা জানি, কিংবা যে বিদ্যা নিয়ে এতদিন গর্ব অনুভব করে এসেছি, এই সব কিছুর ঊর্ধ্বেও কিছু আছে, যেটি আমার থেকে, এই ভাব জগতের থেকে, এমনকি বিশ্বের সব সত্যের থেকেও বেশি শক্তিশালী। কথাগুলি বলার পরেই জন কিছুক্ষণ চুপ করে রইল। সামনের দিকে চোখ যেতেই সকলে লক্ষ্য করল যে ডিকোস্টা পুনরায় জানলার দিকে একইভাবে নিজের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার আলতো গতিতে, আবার উপরের ডুম লাইটটি ধীর গতিতে দুলছে। বেশ কিছুটা সময় পূর্বেই যে আক্রমণাত্মক পরিস্থিতির জন্ম হয়েছিল, এখন তা শান্ত। স্নিগ্ধ একটি পরিমণ্ডলে কেমন সুন্দরভাবে গা ভাসিয়ে দিয়েছে। নিস্তব্ধতার বেড়াজাল ভাঙতেই পুলিশ অফিসারটি জনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, যাক, তাহলে এবারের মতো ঝটিকা সফর শেষ হলো। বলুন, আপনারা নিশ্চিত আর এমুখ হবেন না? জন চুপ করে অফিসারের কথাগুলি শোনার পরে বলল, ভেবেছিলাম আর আসবো না, কিন্তু নিজের চোখে সবটা দেখার পরে কৌতূহল আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি এখন কিছুতেই সত্যের একেবারে অন্তিম বিন্দুতে না পৌঁছে দম নেব না। আজকে আমরা আসি অফিসার, 5 দিনের জন্য পারমিশন করানো আছে, চিন্তা করবেন না। আজ সবেমাত্র প্রথম দিনের অভিজ্ঞতা অর্জন করে বাড়ি ফিরছি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। তবে একটাই অনুরোধ, এবার সিকিউরিটি আরও পোক্ত রাখবেন। সেলের ভিতরেও যদি 2টি কনস্টেবলকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে লোকটির ইন্টারভিউ নিতে আশা করি অসুবিধা হবে না। কারণ আজকে যা দৌরাত্ম্য দেখলাম, আগামীকাল হয়তো অন্য কিছুই দেখতে মিলবে। কথাগুলো বলে শেষ করেই অন্তিম বিদায় বার্তা জানিয়ে জন ওর বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশন পরিত্যাগ করল। পুলিশ চৌকির বাইরে আসতেই পল জনের হাতটা টেনে ধরে বলল, এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি জন? আবার কাল কি? বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেলে আলাদা কথা, কিন্তু আর নেই। এবার যদি আসতে হয়, তাহলে জেনে রাখিস তোকে একাই এই রহস্যের উদ্ঘাটনের জন্য অগ্রসর হতে হবে। এই 2 বিশ্বস্ত বন্ধুর সাথে না হয় এখানেই ইতি টেনে দেওয়া মঙ্গলজনক। কেন? লোকটা তো তোদের কোনো ক্ষতি করেনি, আর ওর যত সমস্যার কারণ ছিলাম আমি। আচ্ছা, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? আর আলাদা করেই বা কি লক্ষ্য করব বল দেখি? যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছিল, উফ বাবা, আমি তো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে সেখান থেকে বেরোনোর প্রহর গুনছিলাম। তুই যে কিভাবে এতক্ষণ ওখানে সেঁধিয়ে বসেছিলি, বস, সত্যিই দম আছে। সামনে স্বয়ং মৃত্যুকে বসে থাকতে দেখেও যে কেউ চাকরির মায়া ছাড়তে পারে না, সেটা তোকে না দেখলে আমার বিশ্বাস হতো না। না, তোদের আজ পর্যন্ত বুঝিয়ে আমি কিছু উদ্ধার করতে পারিনি। ভেবেছিলাম তোরা হয়তো আমার মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লক্ষ্য করেছিস, কিন্তু না, তোদের মধ্যে কোনো পরিবর্তন নেই। চিরকালই যে বুদ্ধিটা হাঁটুতে। আচ্ছা বেশ, তো কি হয়েছে শুনি না। লোকটার চোখের মনির রংটা অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করেছিল। আমি যখন লোকটিকে মিস্টার ডিকোস্টা বলে ডাকলাম, তখন দেখলাম লোকটি আরও উত্তেজিত হয়ে উঠতে লাগলেন, যেন আমি কোনো ভুল নাম ধরে ডেকে ফেলেছি। এটি তার নামই নয়। একবারের জন্য হলেও মনে হয়েছিল লোকটি মিস্টার ডিকোস্টা নয়, অন্য কেউ যেন তার শরীর ধারণ করে বসে রয়েছে। উফ, কি যন্ত্রণাদায়ক ওই দৃষ্টি! ভয়েতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শয়তানের চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, কোথায় শুনেছিলাম। তবে সত্যি সত্যি ওই চোখের মধ্যেই আসল ঘটনার বীজ লুকিয়ে রয়েছে। আমি কিছুতেই ভয় পেয়ে পিছিয়ে যেতে পারবো না। লোকটি এটাই চেয়েছিলেন,
আমি ভয় পাই আর পিছিয়ে যাই। এমন কোনো সত্যকে তিনি নিজের মধ্যে গোপন করে রেখেছেন যা কোনো দিন কারোর কাছেই প্রকাশিত হতে পারবে না। কথাগুলি বলা শেষ করেই জন নিজের বাইকটা স্টার্ট দিয়ে রওনা হয়ে গেল। পল আর রেনা গোটা বিষয়টা লক্ষ্য করলো ঠিকই, কিন্তু ওদের বলার কিছুই ছিল না। জনের মধ্যে যে এইসব বিষয়গুলোকে দেখার ও অনুভব করবার ক্ষমতা তৈরি হতে শুরু করেছিল, সেই বিষয়টি নিয়ে তারাও চিন্তিত হয়ে পড়ল। তবে একে অপরের সাথে পরামর্শে ইতি টেনে যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। জন ফ্ল্যাটে পৌঁছেই কাঁধের ব্যাগটা মেঝের উপরে ফেলে দিল। তাড়াহুড়ো করে ল্যাপটপটা বার করে বিষয়গুলো নেড়ে চেড়ে দেখতে শুরু করলো। সেদিনের ঘটনার সবকিছুই তার ল্যাপটপে সংরক্ষিত ছিল। বারবার জড়িয়ে যাওয়া কণ্ঠস্বরগুলোকে শুনে তার ভেতরে লুকিয়ে থাকা মানেগুলিকে খুঁজে বার করতে চাইল সে। একই কথা বারবার শুনতে থাকলো জন। বেশ কয়েকবার শোনার পরেই ও লক্ষ্য করল মিস্টার ডিকোস্টা ল্যাটিন ভাষায় কিছু বলার চেষ্টা করছিলেন। কথাগুলিকে ভালো করে শুনে যা বুঝল তা ছিল এই রকম: কথাগুলি জড়িয়ে জড়িয়ে উচ্চারিত হয়েছে, অর্থাৎ আমি ডিকোস্টা নই, আমি শয়তান। আমার ভিতরে যে সত্য লুকিয়ে আছে আমি তা শুধুমাত্র জনকেই জানাবো। কিছুক্ষণ এই কথাগুলি একইভাবে আবর্তিত হওয়ার পরে আবার একবার নতুন কিছু শুনতে পেল জন। এই মানসিক চিকিৎসালয় ডাক্তারগুলো আমার উপরে খুব অত্যাচার করেছিল। আমি ওখানেই আটকে রয়েছি। এই ইতিহাস কেউ জানতে চায় না। সবাই ডিকোস্টাকে এসে প্রশ্ন করে। আরে জানতে হলে আমার কাছে জানো, আমার কাছে জানো, আমার কাছে। কথাগুলো শুনতে থাকলো জন। যখন এর অন্তরের অর্থ খুঁজে বার করলো তখন নতুন দিশা পেল তার চিন্তা। মানসিক চিকিৎসালয়, কিন্তু কোন মানসিক চিকিৎসালয়? নিজের মনকে এই প্রশ্নটি বারবার করে ক্রমে জর্জরিত করতে থাকলো জন, কিন্তু কোনো উত্তর আবিষ্কার করতে পারল না। এরপর ল্যাপটপে একাধিক ওয়েবসাইট সার্চ করতে শুরু করলো। আমেরিকায় এমন কোনো চিকিৎসালয় আছে যেখানে রোগীদের উপরে অত্যাচার করা হতো, আর এই লোকটা যদি মিস্টার ডিকোস্টা না হয় তাহলে লোকটা আসলে কে? আর যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তার পরিচয়টাই বা কি? জন সর্বত্র মিস্টার ডিকোস্টা নামটি দিয়ে একাধিকবার সার্চ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই পরিচয়ের কাউকেই খুঁজে পেলেন না। তবে অনেক খোঁজাখুঁজির পরে একটি মেন্টাল অ্যাসাইলামের খোঁজ মিলল, রেভারেন্ড মেন্টাল হেলথ সেন্টার। এই নামটির সাথে জড়িয়ে ছিল এক বা একাধিক রহস্য। প্রায় 50 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই মেন্টাল হেলথ কেয়ার ইউনিটটিকে নিয়ে দানা বেঁধেছিল এমন সব রহস্য যেগুলি লোকমুখে বহুদিন পর্যন্ত শুনতে পাওয়া গিয়েছিল। কারুর কারুর মতে এই জায়গাটি সান ফ্রান্সিসকো শহর থেকে অনতি দূরেই অবস্থান করত। জায়গাটা বর্তমানে পরিত্যক্ত। ওই জায়গাটিতে এখন আর কেউই তেমন যান না। সেখানে নাকি বহু মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর সেই সমীক্ষা পুলিশ ইনভেস্টিগেটিং রিপোর্টে প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আরও জলঘোলা শুরু হয়েছিল। তারপর থেকেই জায়গাটিকে সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আসল ঘটনা কি ছিল? কেনই বা সেই জায়গা থেকে কোনো ডেড বডি উদ্ধার করা সম্ভব হয়নি? এই বিষয়গুলি পুলিশের কাছে এক অন্যতম ধোঁয়াশার কারণ হয়ে ধরা দিয়েছিল। এছাড়া এই হসপিটালটিতে হঠাৎ আগুনই বা ধরে গিয়েছিল কেন? সেখান থেকে কি কারোর বেঁচে বেরোনো সম্ভব হয়েছিল?
মাউসটা আরও কিছুক্ষণ স্ক্রোল করতে থাকার পরেই জন জানতে পারল ওই অঞ্চলের কেউই নাকি জীবিত ফেরেননি। এমনকি ওখানে উপস্থিত ডাক্তার আর নার্সদেরকেও বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কেন লেগেছিল এমন আগুন? কিন্তু এই ঘটনার পর থেকেই শহরের একের পর এক অদ্ভুতুরে কাণ্ড কারখানা বাঁধতে শুরু করেছিল। অযাচিতভাবে মানুষ খুন হতে শুরু হয়েছিল। কেউ চার্চের চূড়া থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছিলেন, আবার কাউকে কবরখানার মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু এই সব ঘটনাগুলি ওই কেয়ার ইউনিটের 1 কিলোমিটারের মধ্যেই স্থায়ী হয়েছিল। ভালো করে লক্ষ্য করে দেখবার পর জন আবিষ্কার করল মিস্টার ডিকোস্টা লোকটি একটি প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন। ওনাদের একটি টিম ছিল, দি হুইসপার। এই টিমটির খ্যাতি একসময় আমেরিকার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল। এনারা বিভিন্ন জায়গায় যেতেন, ইনভেস্টিগেট করতেন, তারপর নিজেদের জবানবন্দি দর্শকের সামনে তুলে ধরতেন। এনারা শেষবারের জন্য এই মানসিক হসপিটাল ভিজিট করেছিলেন। ওনাদের দলে আরও 2 জন সদস্য ছিল, কিন্তু তাদেরকে হসপিটাল গ্রাউন্ডের ভিতরেই মৃতাবস্থায় উদ্ধার করেছিলেন পুলিশ। ওদের মধ্যে শুধু জীবিত ছিলেন এই ডিকোস্টা নামক ব্যক্তিটি। তবে তারপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। শহরে হতে থাকা খুনগুলি তদন্ত করতে গিয়েই এই বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তাদের গোটা টিমকে। এরপর থেকে পুলিশ আর কাউকেই ওই হসপিটালে রাত কাটানোর অনুমতি দেন না। জায়গাটিকে কড়া পাহারার মধ্যে নজরবন্দি করে রাখা হয়েছে। এছাড়া সান ফ্রান্সিসকোর বাসিন্দারা এই ঘটনার পরে সন্ধ্যের দিকে কেউই ওই অঞ্চলে পা রাখার সাহস করেননি। নিজের চোখে গোটা ঘটনাটির উপরে আলোকপাত করবার পরে জনের আরো ভয় করতে শুরু করল। মিস্টার ডিকোস্টা কেনই বা জীবিত রইলেন? তাহলে কি ওনার শরীরের মধ্যে... না না, এসব আবার আমি কি ভাবছি? আমি তো কোনোদিনই এসব হন্টেড বিষয়গুলি নিয়ে মাথা ঘামানো একেবারেই পছন্দ করি না। শুধু শুধু এইসব আজগুবি ব্যাপারগুলি নিয়ে দুশ্চিন্তা করে নিজেকে আরও বিপথে চালিত করবার কোনো প্রয়োজনই পড়ে না। যাক, আগামীকাল আমাকে আরও সাহসের সাথে ওই লোকটির মুখোমুখি বসতেই হবে। এবার আর আমি লোকটাকে মিস্টার ডিকোস্টা বলে অভিহিত করবই না। ওই তো কি যেন একটা প্রেসেন্টের নাম দেখতে পেলাম। হ্যাঁ, রোডারিক। এই নামেই তাহলে লোকটাকে সম্বোধন করতে হবে। হয়তো ওই জায়গায় রাত কাটাতে যাওয়ার আগে এই লোকটির সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন ডিকোস্টা। সেই সব স্মৃতি হয়তো এখনও তার মাথার মধ্যে জমাট বেঁধে রয়েছে। তাকে একটু অন্যভাবে জিজ্ঞাসা করলেই হয়তো গোটা ব্যাপারটাই আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ মাইরা, বলো। তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? আসলে সারাদিন নানান কাজে ব্যস্ত হয়ে থাকি আজকাল। তারপর বলো, তোমার পড়াশোনা এখন কেমন চলছে? তুমি কি এখন ব্রিটেনে? হ্যাঁ, আমি তো এখানে ব্রিটেনে আর্ট কলেজে জয়েন করেছি। এখান থেকে ডিগ্রি নিয়ে একেবারে বেরোনোর ইচ্ছে। আশা করি এখান থেকে ফিরে তোমার হাত দুটো ধরে ফেলতে পারবো আজীবনের জন্য। যতদিন না পর্যন্ত ওখানে যাচ্ছি ততদিন অন্যান্য সুন্দরীদের নিয়ে ফুর্তি করে নিতেই পারো। তারপরে তো আর তোমার ছুটি নেই। কথাগুলো শুনে একগাল হাসল জন। তারপর বলল, তোমার জন্য সব সময় প্রতীক্ষায় বসে থাকি মায়েরা। এমনভাবে বলো যেন আমি একটি খারাপ মানুষ। আমার দিকে আর কে তাকাবে বলো? বরঞ্চ আমার তো তোমাকে নিয়ে বেশি চিন্তা হয়। যদি তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় তখন কোথায় যাব? কথাটা বলা মাত্রই মাইরার কণ্ঠ আর শুনতে পেল না জন। ফোনটা আচমকাই ডিসকানেক্ট হয়ে গেল। পেছনের দিকে তাকাতেই দেখল ল্যাপটপটা হঠাৎ অন হয়ে গেছে। সেদিনকার রেকর্ড করা ভিডিওটি চলতে শুরু করেছে। অবাক হয়ে গেল জন। ফোনের মধ্যে বারংবার মাইরা মাইরা করে চিৎকার করতে লাগলো সে, কিন্তু কোনো উত্তর আসলো না। মাইরার নাম্বারে আরো বেশ কয়েকবার ট্রাই করার পরেও যখন অবস্থার কোনো পরিবর্তন হলো না, তখন এই দুশ্চিন্তা ক্রমে আতঙ্কের রূপ ধারণ করল। আবাতে শুরু করলো জন।
তবে কি এমন কোনো শক্তি অবশ্যই আছে যা তার সত্যিটা জানাবার জন্য একের পর এক ক্ষতি সাধন করেই চলেছে? কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেই আবার জনের ফোনে রিং বেজে উঠল। ফোনটা তুলতেও হাত কাঁপছিল তার। কে জন? আমি রডরিক। কেমন চমক দিলাম। আমি এখানেও আছি, আবার অন্যত্র। আমার সত্যি কথাগুলো যে তোমার অপেক্ষাতেই অপেক্ষমান। আমার কাছে আসবে না জানতে? না আসলে যে মাইরা। জনের আতঙ্কে ফোনটা হাত থেকে মাটিতে পড়ে গেল। ল্যাপটপের স্ক্রিনটা দপদপ করতে করতে আবার কালো অন্ধকার তাকে ঘিরে নিল। পরিস্থিতি নিজের অবস্থান পরিবর্তন করতে শুরু করল। যাবতীয় সবকিছুই স্থগিত হয়ে গেল নিজের ছন্দে। এক বা একাধিক কালো শক্তির রেশ যে জনকে ঘিরে ফেলেছিল সে অচিরেই অনুভব করতে পারল। ঘরের আলোটাও নিভে গিয়েছিল। সামনের জানালা দিয়ে বাইরের পরিবেশটা কিছুটা নজরে পড়তেই একটা কালো ছায়াকে ডান দিক থেকে বাম দিকে অবনমিত অবস্থায় দেখতে পেল জন। মনে হলো কেউ বৃহৎ আকৃতি ধারণ করে আবার গায়েব হয়ে গেল। উঠে জানালার কাছটায় যেতেই বুকটা ধরফর করে উঠল। কেউ যেন কালো রঙের কোট পরে লাইট পোস্টের কোণের অন্ধকারটাকে ঘেঁষে তার জন্য অপেক্ষা করছিল। বাম দিকের বাড়ির লাল আলোটা সেদিকে আবছাভাবে পড়তেই মূর্তিটি ওই অন্ধকারে রেশ ভেদ করে শূন্যে গায়েব হয়ে গেল। ভালো করে দেখার চেষ্টা করেও কাউকেই ঠাউর করতে পারল না জন। ঘরের আলোটা সাথে সাথেই জ্বলে উঠল। পায়ের কাছে ফোনটাকে পড়ে থাকতে দেখেই হাতে তুলে নিল জন। মায়ের নাম্বারটা ডায়াল করতেই দেখল ফোনটা বাজছে। বেশ অনেকটা স্বস্তি অনুভব করল জন। তারপরেই মায়ের গলাটা কানে আসতেই সোফার উপরে ধপ করে বসে পড়ে বলল, তুমি ঠিক আছো তো মায়েরা? আমি তোমার সাথেই কথা বলছি তো। মায়েরা সজোরে হেসে জবাব দিল, তোমার মাথাটা পুরোপুরি গেছে জন। আমার ব্রেনে একেবারে হাবুডুবু খাচ্ছ যা দেখছি। এই তো মিনিট 10 আগে আমাদের কথা হলো। আমার আবার কি হবে? আর বাবা, আমি ইয়ার্কি করেই বলেছিলাম, আমাকে কেউ নিতে আসেনি। একেবারেই চিন্তা করো না, আমি তোমার ছিলাম, আছি আর আগামীতেও থাকবো। তোমাকে ঘিরে আমার সব স্বপ্ন। আচ্ছা শোনো, এখন ট্রেনিং এ যাচ্ছি, কেমন? পরে কথা হবে। মায়েরা ফোনটা কেটে দিয়ে চলে গেল। সেদিনের রাতটা চোখের পলক ফেলতে পারল না জন। বারবার ওই জানালাটার দিকেই চোখ চলে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো ছায়ামূর্তি এসে আবার হয়তো ওই অন্ধকারের কোণাটা ঘেঁষে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, নাকি খাটের বাসটায় কেউ ওকে হাতছানি দিয়ে ডাকছে নিজের কাছে, আরো কাছে, খুব কাছে। বিষয়টা ঘুমের ঘরে দেখলেও ঘোর কেটে গেল এক নিমেষেই যখন ভোরের প্রথম আলোটা ওর মুখে এসে পড়ল। পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা ভাঙলেও সেদিন আর আড়মোড়া ভাঙতে ইচ্ছে করল না জনের। কার থেকে নেমেই আগে ভাগে সবকিছু গুছিয়ে পুলিশ স্টেশনের দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। পুলিশ অফিসারের সাথে মুখোমুখি হতেই তিনি হাত দিয়ে জনের পথ অবরোধ করে দাঁড়ালেন। কি ব্যাপার, আজকে একেবারে একাই যে? বাকি দুজন কোথায়? আর সত্যি সত্যি তুমি আসবে এটা ভাবতেই পারিনি আমি। গতকালের রেশ আমাদের সবার উপরেই পড়েছে। এখনো আমরা কেউই সেই ঘোর কাটিয়ে বেরিয়ে উঠতে পারিনি। আর তুমি কি না? জন সেদিন বেশ অনেকটাই চিন্তান্বিত ছিল। অফিসারের মশকরায় সায় দেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তার ছিল না বললেই চলে। কোনো রকমের জায়গাটা থেকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই বেশ কিছুটা বিশিষ্টতা অনুভব করল সে। পুলিশ অফিসারটি বললেন, তা একাই সবটা সামলে নিতে পারবেন তো? জানেনই তো আগেরবার ওই ডিটেকটিভটার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল। জন লোকটির কোনো কথায় কর্ণপাত না করেই সেলের দিকে এগিয়ে যেতে লাগলো।
সেদিনের অন্ধকারের ঘোরটা যেন একটু বেশি মাত্রাতেই ওর শরীর ও মনের উপরে এক দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল। সেই পরিসর থেকে নিজেকে রক্ষা করার কাজ এতটাও সহজতর ছিল না। কিন্তু হাতের ডায়েরি আর ল্যাপটপটাকে হাতে শক্ত করে ধরে ওই অভিশপ্ত সেলের কাছে এসে পৌঁছল সে। ঘর ঘর শব্দে আবার গলা কাঁপিয়ে হাসতে লাগলো সেই পিশাচটা। দ্বৈত কণ্ঠস্বর ধ্বনিত হতে লাগলো। মিস্টার ডিকোস্টার শরীরটা এখন কত বিক্ষত। দেখো বুকে হাতে পায়ে সব জায়গায় আমি ছুরি দিয়ে আঘাত করে নিজের নাম খোদাই করেছি। তুমি আমার কাছে আসবে আর আমি তো স্বাগত জানাবো না? তা কোনোদিন হতে পারে? কি সুন্দর ওয়েলকাম করছি তোমার। দেখো এত সুন্দরভাবে হয়তো মায়েরাও কোনোদিন তোমাকে নিজের কাছে ডাকবে না। কথাটা শেষ করেই বিকট সুরে হাসতে শুরু করলেন মিস্টার ডিকোস্টা। নিজের উত্তেজনাকে প্রশমিত করে জন বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমার বিষয়ে অনেকটাই জানি। আমি তোমার কথাই মানুষের কাছে নিয়ে আসতে চাই। ডিকোস্টা আবার সেই ভয়ঙ্কর কণ্ঠের পুনরাবৃত্তি ঘটিয়ে বললেন, কেন তুমি কি প্রিস্ট নাকি কোনো ধর্মীয় পরমপ্রিয় আত্মা যার কাছে আমাকে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে হবে? এই দেখো আমি তোমায় কেমন ভয় পাচ্ছি। বাবা কি ভয় করছে। কাউকে সত্যি জানতে দিইনি, তোকেও দিতাম না যদি না কালকে ওই মায়েরাকে নিজের চোখে দেখে আসতাম। তুই যা করবি কর। এই নোংরা শরীরটা আর ভালো লাগছে না। এটা তো আধমরা হয়ে গিয়েছে। এবার একটা সুন্দর শরীর প্রয়োজন। আজ যেখানে আরাম করে একেবারে এড়িয়ে দিয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবো। কথাগুলো শোনা মাত্রই রাগে ঘৃণায় জনের সারা শরীরের রক্ত ফুটতে শুরু করলো। তবুও সে নিজের মনের উপর থেকে কিছুতেই ভারসাম্য হারাতে চাইল না। আমি তোমার বিষয়ে সবটা জানতে চাই। তুমি কোথায় থাকতে ডিকোস্টা? বেশ কিছুটা সবুজ রঙের বমি আর লালা ছুঁড়ে দিয়ে ডিকোস্টা বলল, আর একবার যদি ডাকি সেই নাম ধরে তাহলে ওর মাথাটাকে আমি আমারই ধারালো নখ দিয়ে ধর থেকে আলাদা করে দেব। কি দেখাবো তার একটু নমুনা দেখাবো? দেখাবো। জন লক্ষ্য করলো ডিকোস্টার মাথাটিকে কেউ নখের সাহায্যে ধর থেকে আলাদা করার চেষ্টা করছে। জন পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। ডিকোস্টা হাতটা সোজা করে বাড়িয়ে দিল তার দিকে। এরপর তাকে একটি বিশেষ জিনিস এনে দিতে বলল। তার হাতের দিকে ইশারা করতেই জন লক্ষ্য করল সে কালো কাপড়ে মোড়া কোনো একটি বস্তুকে এদিকে নিয়ে আসতে বলছে। সেদিকে দৌড়ে গেল জন। একটি কাপড়ে মোড়া শিশি, তার মধ্যেই রাখা হয়েছে হোলি ওয়াটার। ডিকোস্টা ইশারা করে তাকে কিছু বলার চেষ্টা করতে লাগলেন। জন বিষয়টা বুঝতে পেরেই সেখান থেকে বেশ কিছুটা জল নিয়ে ডিকোস্টার গায়ে ছিটিয়ে দিতেই আবার সব স্বাভাবিক হয়ে গেল। সেই গোঙানির শব্দটাও হঠাৎ করে গায়েব হয়ে গেল। ডিকোস্টা হাঁপাতে লাগলেন। চেয়ারের বাম দিকটা হেলান দিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন। তারপর জনের দিকে তাকিয়ে বললেন,
আমি সবটা বলবো। আমি তো সেই ব্যক্তি যে সে অন্ধকারের দুনিয়ার সাথে নিজেকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছিলাম। এই হোলি ওয়াটারটি আমাদের কাছে সবসময় থাকতো, নিজেদের কাজে লাগতো। আমার হাতে আর বেশি সময় নেই। সে আমার শরীরটাকে শেষ করে ফেলেছে। আমাকে কিছুতেই সব সত্যিটা মানুষের কাছে স্বীকার করে যেতে দিচ্ছে না। এটাই তার চাহিদা। সে আমাকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, যাতে আমি তার ইশারাতেই চলতে আর বলতে বাধ্য থাকি। আমি একমাত্র ব্যক্তি যে সেদিন বেঁচে ফিরে আসতে পেরেছিলাম। কিন্তু যে সত্যটা আমি দেখতে পেয়েছিলাম সেটি সেখানে উপস্থিত কারোরই নজরে পড়েনি। আপনাকে শুরু থেকে কিছুই বলতে হবে না, আপনি শুধুমাত্র সেই দিনের ঘটনাটি আমাকে জানান, তাহলেই হবে। আমি গতকাল আপনার কেসটি খুব ভালোভাবে স্টাডি করেছি। এমন অনেক কিছুই জানতে পেরেছি ধরে নিন, যা অবশ্যম্ভাবী। কিন্তু আপনার কাছ থেকে প্রকৃত সত্যটা সম্পর্কে অবগত হতে চাই। ডিকোস্টা একটু থামলেন, তারপর জনকে উদ্দেশ্য করে বললেন, আমার মধ্যে রডরিক রয়েছে। তার আত্মা আমাকে কবজা করে নিয়েছে। ভুলটা আসলে আমারই ছিল। যে জায়গায় কোনো জনপ্রাণী যাওয়ার সাহস করতো না, আমি সেখানে যাওয়ার সাহস দেখিয়েছিলাম। আর সেই জন্যই আমার আজকে এই পরিণতি। আমার শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। যতক্ষণ পর্যন্ত এই পবিত্র জলের প্রভাব আমার ওপরে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সাবলীলভাবে কথা বলার অবস্থায় থাকব। যদি দেখো যে আমার চোখের ভাষা বদলে যাচ্ছে, মনির অন্দরটা একেবারেই কালো হয়ে গিয়েছে, তাহলে তৎক্ষণাৎ এই হোলি ওয়াটার আমার দিকে ছুঁড়ে দিও, কারণ সে যে কোনো মুহূর্তে আবার আমার শরীরকে কবজা করে ফেলতে পারে। ক্ষণিকের ব্যবধানে আমি তার সাথে লড়াই করছি, মাত্র ক্ষণিকের ব্যবধানে। জন তাকে আশ্বস্ত করল, তারপর বলল, হ্যাঁ, আপনি বলুন। আজ পর্যন্ত যা হয়েছে, এবারে সে আর তা করতে পারবে না। আমি কিছুতেই একের পর এক নিরীহ মানুষের বলি দিতে দেব না তাকে। ডিকোস্টার গলা শুকিয়ে এল। ঘর ঘরে গলায় অতীতের আবর্ত শুরু করলেন তিনি। এটি একটি মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র ছিল। এখানে শয়ে শয়ে মানুষ দেশ দেশান্তর থেকে নিজেদের চিকিৎসার জন্য আসতেন। একের পর এক পেশেন্ট ঠিক হতে শুরু করেছিলেন, ফলে দেশের বাইরেও এই স্থানটির নাম ক্রমে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। যদিও এগুলো সবই শোনা কথা, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যা থেকে প্রমাণিত হয়েছিল এগুলি সবই ভুয়ো। ডাক্তাররা নাকি রোগীদের উপরে অত্যাচার করতেন। তাদের ভালো করার নামে তাদের নিয়ে আসা হতো ঠিকই, কিন্তু সর্ষের মধ্যেই ভূত ছিল। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে শরীর থেকে বার করে নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হতো। এরকমই একজন মানসিক রোগীকে 50 বছর আগে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ওনার নাম ছিল রডরিক অস্কেন। উনি স্যান ফ্রান্সিসকোর বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন পোপ ছিলেন, কিন্তু কোনো কারণে তিনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। শোনা যায় ইতালিতে গিয়ে একটি এক্সর্সিজমের কাজে হাত লাগিয়েছিলেন তিনি। তার সাথে আরও 2 জন মানুষ এই অপারেশনের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু ইতালি থেকে ফিরে আসার পরেই নাকি তিনিও ডেমনিক পসেশনের শিকারগ্রস্ত হয়ে পড়েন। ল্যাটিন ভাষায় নানান রকমের গালিগালাজ বর্ষণ করতে থাকেন, যেগুলির কোনো অর্থ উদ্ধার করা তার পরিবারের কারোর পক্ষেই সম্ভব ছিল না। এরপর একদিন তিনি নিজের হাতে পরিবারের সকল সদস্যকে গুলি করে হত্যা করেন। স্যান ফ্রান্সিসকোর পুলিশ বিষয়টি জানতে পারে। তারা তাকে গুলি করে দিতে চাইলে স্থানীয় হাসপাতালের একজন এসে বাধা দেন। তখন তাকে উক্ত মেন্টাল হেলথ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের কাছে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। রডরিক যে মানসিকভাবে অসুস্থ, এই বিষয়টিকে প্রমাণ করতে সেই ডাক্তার সফল হয়েছিলেন, কিন্তু তারা
শয়তানের ক্ষমতা সম্পর্কে কেউই সেভাবে ওয়াকিবহাল ছিলেন না। হাসপাতালে পৌঁছানোর পরেই রড্রিকের মধ্যে এক অদ্ভুত রকমের পরিবর্তন কাজ করতে শুরু করে। বাদবাকি রোগীদের মতোই তার শরীরের থেকেও অঙ্গগুলি খুলে এনে বাইরের মার্কেটে চড়া দামে বিক্রির সিদ্ধান্তে অনড় ছিলেন তারা। কিন্তু হিতে বিপরীত হলো। তারা অপারেশনের টেবিলে শোয়ানোর সাথে সাথেই রড্রিকের ভেতরে ঘুমিয়ে থাকা শয়তান জেগে উঠল, আর তারপরেই শুরু হলো তাণ্ডব। সেবার ওখানে উপস্থিত সকলকেই নিজের হাতে শেষ করে ফেলেছিলেন তিনি। একজন পোপের পক্ষে ঈশ্বরের উপাসক হওয়া সত্ত্বেও শয়তানের দ্বারা বশীভূত হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, এই বিষয়টি সেদিন কেউই বুঝে উঠতে পারেননি। সাধারণত এই বিষয়গুলিকে ডেমনিক আল্ট্রা পসেশনের পর্যায়ে ধরা হয়ে থাকে। এক্সরসিজম করাকালীন যদি কোনো পোপের পক্ষে ভিকটিমের শরীরের মধ্যে থাকা ডিমনের সঠিক পরিচয় সাধন সম্ভব না হয়, তখন সেই ডিমন ছদ্মবেশ ধারণ করে উক্ত ভিকটিমের শরীর থেকে বেরিয়ে এক্সরসিজমরত পোপের শরীরের ভিতরে প্রবেশ করে যান, আর তারপরে সেই শয়তানি আত্মার দ্বারা আজীবন সেই পোপকে বিদগ্ধ হয়ে যেতে হয়। এই ধরনের এক্সরসিজমের ক্ষমতা সকল পোপের থাকে না। খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত পোপ ব্যতীত কারোর পক্ষেই এই ক্রিয়া করা সম্ভবপর নয়। রড্রিকও ঠিক সেরকমই একটি ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে যান। তারপরে শুরু হয় শয়তানের তাণ্ডব। প্রথম দফায় শয়তান কোনোভাবেই তার উপস্থিতির কথা বুঝতে দেয় না, কিন্তু ধীরে ধীরে সে নিজের বাসস্থান দখল করতে থাকে, আর সেটা হলো মানুষের মস্তিষ্ক। নানান রকমের অদ্ভুত জিনিসপত্র চোখে পড়তে থাকে রড্রিকের, আর তারপরে সে হুবহু শয়তানের মতোই আচরণ করতে শুরু করে। এই ধরনের পসেশনের ক্ষেত্রে যে ব্যক্তি পসেসড হয়েছে তার উপরে এক্সরসিজমের ক্রিয়া করা যায় না, আর গেলেও তাকে এই কবল থেকে মুক্ত করা সম্ভব নয়। যিনি ক্রিয়া করছেন তার মৃত্যুমুখে পতিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এদিকে রড্রিকের মধ্যে মারাত্মক শক্তি কাজ করতে থাকে, সমস্ত কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলার মতো শক্তি, যাকে হয়তো পৃথিবীর মানুষেরা খুব সাধারণ শক্তির আওতায় ফেলে থাকবেন, কিন্তু আমি জানি সেই শক্তিকে রোধ করার ক্ষমতা হয়তো স্বয়ং ঈশ্বরেরও নেই। সেই দিন ওই হসপিটালের কাউকেই আর জীবিত দেখার সৌভাগ্য হয়নি সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের। প্রত্যেকের শরীর থেকেই তাদের মাথাগুলিকে আলাদা করে দেওয়া হয়েছিল। এরপর আচমকাই সেই হসপিটালটিতে আগুন লেগে যায়। তারপরে আবার মনে হচ্ছে আমার মধ্যে সে প্রবেশ করতে চাইছে। শিগগির আমার দিকে পবিত্র জলটা এগিয়ে দাও জন। কিছুটা শান্তি অনুভব করছি। এরপর সেই আগুন আর নেভেনি। কেউ ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। সবটাই শোনা ঘটনা। আমি চাক্ষুষ এই বিষয়টা দেখতে পাইনি, তবে যখন আমি আমার টিম নিয়ে ওখানে একটি রাত কাটানোর জন্য গিয়েছিলাম, তখন যে একবারের জন্য আমার পা কাঁপেনি এমনটা নয়, তবে আমি নিজেকে সামলে নিয়েছিলাম। তারপরে কি হলো? আপনারা এত কিছু ঘটেছে জেনেও সেই মৃত্যুপুরীতে কেনই বা রাত্রি যাপন করতে গিয়েছিলেন? আপনাদের যে প্রাণের ঝুঁকি থাকতে পারে সেই বিষয় সম্পর্কে কি আপনারা কেউই অবগত ছিলেন না? ডিকোস্টা আবার কিছুটা অস্বস্তির মধ্যে পড়লেন, তারপর বললেন, জানতাম সবকিছুই, কিন্তু এই বিরল কাজটিকে রূপ দেওয়ার মতো বুকের পাটা কারুর কাছেই ছিল না। তাই আমরা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে একটি রাত সেখানে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এরকম অনেক জায়গাতেই স্টোরি কভার করতে যেতাম। সেবার যাওয়ার সময় বুঝতে পারিনি বিষয়টি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা হসপিটালে রাত কাটানোর জন্য পুলিশের স্পেশাল পারমিশন করিয়ে নিয়েছিলাম। পুলিশ আমাদের যেতে দিতে না চাইলেও আমাদের সমর্থকদের বাসনা পূরণের লোভ আর কিছুতেই সামলাতে পারলাম না। সেদিন সন্ধ্যের দিকে হসপিটাল গ্রাউন্ডে প্রবেশের পর থেকেই গা ছমছম করতে শুরু করেছিল। মনে হচ্ছিল এক বা একাধিক ছায়া যেন আমাদের পিছু নিয়েছে, আমাদেরকে ঘিরে ফেলতে চাইছে।
তবুও আমি নিজের সাহস হারালাম না। আমার টিমের সদস্যদেরকে একসাথে এগিয়ে যেতে বললাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম এক ঝাঁক বাদুড় আমাদের চোখের সামনে দিয়ে হই হই করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আমরা কোনো রকমে নিজেদের সামলে নিলাম। ভেতরে সামান্যতম আলো ছিল না। প্রত্যেকের কাছেই টর্চ লাইট ছিল, সেগুলি চালিয়ে এদিক ওদিক ভালো করে দেখে নিলাম। একটা ফাঁকা জায়গা দেখে নিজেদের মনিটরগুলিকে সেট করে ফেললাম। এরপর বেশ কয়েকটা ঘরে গিয়ে ক্যামেরাও সেট করে ফেললাম। তারপর সকলে নিচে এসে মনিটরিং করতে লাগলাম, যদি কিছু নজরে পড়ে। যে ঘরটিতে রড্রিককে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল, আমরা সেই ঘরেই ক্যামেরা রেখে এসেছিলাম। নিচে আস্তে আস্তে হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমাদের নাম ধরে ডেকে উঠলেন, আর সেই নামের মধ্যে একটা অদ্ভুত মাধুর্য ছিল, যেন কেউ অতীব সুচতুর প্রক্রিয়ার দ্বারা আমাকে তার দিকে নিয়ে যেতে চাইছেন এমন। আমি সেই ডাকে সাড়া দিলাম না। জানতাম এই সমস্ত হন্টেড হাউসগুলিতে পূর্বেও এরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্স ঘটেছে। আমরা সেদিকে কর্ণপাত না করেই নিচে নেমে এলাম। তবে আসার সাথে সাথেই দেখলাম আমাদের চেয়ারগুলি একেবারেই অগোছালো হয়ে রয়েছে। মনিটরের দিকে দৃষ্টি যেতেই দেখলাম ক্যামেরাগুলিকে কেউ নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়েছে। কাদের সব চলাফেরার শব্দ কানে আসতে লাগলো। মনিটরের দিকে চোখ যেতেই দেখলাম এক বা একাধিক ছায়া আমাদের চারপাশেও ঘোরাফেরা শুরু করেছে। তারা আমাদেরকে লক্ষ্য করছে, আবার গায়েব হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই পরিবেশটার চারিপাশটা ধোঁয়ার দ্বারা আবিষ্ট হয়ে গেল। আমরা একে অপরকে আর দেখতে পাচ্ছিলাম না। কোনো রকমে হাতড়াতে জায়গাটি থেকে বেরোনোর চেষ্টা করতেই আমাদের পাগুলিকে কারা যেন হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমরা বোধহয় এই পরিবেশের মধ্যেই দম বন্ধ হয়ে মরে যাব। কেউ যেন তখনও আলাদাভাবেই আমাকে লক্ষ্য করে কিছু একটা বলে চলেছিলেন। সেটির আভাস স্পষ্টই অনুভব করতে পেরেছিলাম আমি, তবুও চেষ্টা করতে লাগলাম। হঠাৎ দেখলাম সামনের চেয়ারটার ধার ঘেঁষে কেউ যেন ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখের একটা দিক একেবারে পুড়ে গিয়েছিল। হাতে ছিল একটি চকচকে ক্রুশ, আর তার সাথে কঙ্কালসার হাতগুলো দিয়ে কি যেন ইশারা করছিলেন তিনি। আমি সবটা বুঝতে পারলাম। সেই যে রড্রিক, এটা বুঝতে আমার কোনো অসুবিধে হলো না। আমার গলার ক্রুশটাও আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। বাইবেলটাকেও বুকের সাথে আরো কিছুটা কঠিন করে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু কোনো এক দমকা হাওয়ায় সেই দুটি পবিত্র চিহ্ন আমার কাছ থেকে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ল। আমি এগিয়ে গিয়ে সেগুলিকে ধরতে যাব, হঠাৎ সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে রড্রিক আমার সামনে এসে দাঁড়ালেন। ভয় আর ধোঁয়ায় একই সাথে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি কিছুতেই তার হাতটা ছাড়িয়ে বেরোতে পারলাম না। আমার বন্ধুরা পরিস্থিতি দেখে তারও স্বরে চিৎকার করতে শুরু করলেন। আমি নিজের হাতটা ছাড়াবার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। আমাদের চোখের সামনে হঠাৎ আগুন জ্বলে উঠল। চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে লাগলো। আমরা কেউ সেদিন ওখান থেকে যাতে বেরিয়ে আসতে না পারি তার পূর্ণ ব্যবস্থা করে ফেলেছিলেন শয়তান স্বয়ং। হলাহলের মতো ছড়িয়ে পড়তে লাগলো আগুন। ধুমধুমা সেই শিখার উত্তাপ ভেদ করে এগোনোর কাজ আরো দুরূহ হয়ে উঠল। আমার বন্ধুরা ওখানে নিজের জীবন দিয়ে দিলেন। আমার অন্তিম কিছু নিঃশ্বাস বেঁচে ছিল, সেগুলিকে কুড়িয়ে নিয়ে প্রাণপণে গেটের দিকে দৌড়তে শুরু করলাম। কিন্তু হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা আমার গতি রুদ্ধ করলো, আমার শরীরের মধ্যে প্রবেশ করে যেতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। সকাল হতেই দেখলাম জায়গাটা আগের মতোই রয়েছে। তাহলে যা দেখেছিলাম সবই কি মিথ্যে? এরপর শুরু হলো নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা। আমি প্রতিনিয়ত নিজেকে শয়তানের কবল থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলাম, কিন্তু না পেরে শেষে পাগলের অভিনয় করতে শুরু করলাম। এরপর পুলিশ আমাকে এখানে নিয়ে এসে সেলের মধ্যে বন্দি করে রাখলেন। ভাবলাম এখানে হয়তো সে পৌঁছতে পারবে না, কিন্তু আমি এবারেও ভুল প্রমাণিত হলাম। সে যে আমার শরীরের মধ্যেই সেদিন রাতের পর থেকে বাসা বেঁধে শান্তির ঘুম ঘুমিয়ে পড়েছিলেন,
তা এখানে আসার পরে আরো প্রকৃষ্ট হয়ে আমার চোখের সামনে ধরা দিল। আমি একে একে সকলের ওপরেই আঘাত আনতে শুরু করলাম। আমার নিজের শরীরের মধ্যে এক অনাবিল শক্তির আন্দোলন খুঁজে পেলাম। মনে হচ্ছিল সবকিছুই যেন আমার অস্তিত্বের চেয়ে অনেক অনেক বেশি। আমি বিশ্বজয়ী ক্ষমতার মালিক এখন। কিন্তু তারপরেই নিজের মধ্যে থাকা এই বীজটিকে আজকে বড় বৃক্ষের আকার ধারণ করতে দেখেছি। বিগত কয়েক মাস ধরে এই নিদারুণ কষ্ট ক্রমে সহ্য করে চলেছি। জানি না কবে অন্তিম নিঃশ্বাস পড়বে। কথাগুলো শেষ করার সাথে সাথেই জন লক্ষ্য করল ডিকোস্টার চেহারা আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে। সে আর স্বাভাবিক নেই। ধীরে ধীরে তার চোখের দৃষ্টি বদলাতে শুরু করল। হাজারবার সেই হোলি ওয়াটার তার শরীর ভেদ করার পরেও তাকে কোনোভাবেই শান্তি প্রদান করতে পারল না। ধীরে ধীরে সেই শয়তান নিজের রূপ ধারণ করতে শুরু করল। শয়তান আবার প্রবেশ করায় রডরিক নিজের ভঙ্গিতে সমস্ত কথাগুলি বলতে শুরু করল। Nandaralikanam vossomnas Henke saprasak nemo potretert Tamtio plasaide darmivi Sed meyad fomam Rda Kogeste Tigosta moriaris Sad hogtampoi Manivassames Moriaris কথাগুলো জড়িয়ে জড়িয়ে বলতে লাগলো রডরিক। চিৎকারের শব্দ চারিপাশে ধ্বনিত হতে শুরু করল। অর্থাৎ আমি তোমাদের কাউকে ছাড়ব না। এখান থেকে কেউই বেঁচে বেরোতে পারবে না। এতদিন আমি শান্তির ঘুম দিচ্ছিলাম, কিন্তু আমাকে আমার নিজের রূপে ফিরে আসতে বাধ্য করেছিস। ডিকোসটা তো এমনি মরতই, কিন্তু এবার তোরা সকলে মরবি আমার হাতে। কথাগুলো নিজের কানে শুনেও গোটা বিষয়টা নিজের চোখে দেখা মাত্রই কাঁপতে শুরু করল জন। সেলের বাইরে যাওয়ার সময় হয়ে এসেছিল। নিজের গোছানো সমস্ত তথ্যগুলিকে নিয়ে সে বাইরের দিকে অগ্রসর হতে লাগল। এমন সময় ল্যাপটপটা তার হাত থেকে পড়ে গেল। সামনের অংশটি ভেঙে চুরমার হয়ে গেল। ও শিট! আমার সমস্ত প্রমাণগুলির কি হবে? কথাটা বলেই চিৎকার করে উঠল জন। পরিস্থিতিকে হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে প্রশাসনের লোকেরা সেদিকে এগিয়ে আসতে শুরু করলেন। সকলের হাতেই বন্দুক সহ বেশ কিছু ধারালো অস্ত্র সংরক্ষিত ছিল। ওরা প্রত্যেকেই সেলের বাইরে এসে দাঁড়ালেন। ওদের সাথে রেনা আর পল এসে উপস্থিত হলো, কিন্তু ওরা একা কেউই এলো না। ওদের সাথে এলো একজন পোপ। কোনো চিন্তা নেই জন, আমরা তোকে এই বিপদের মুখে ফেলে দূরে থাকতে পারলাম না। আমরা সেই পুরনো চার্চে গিয়েছিলাম, সেখান থেকে ফাদার জেকবকে সঙ্গে নিয়ে এসেছি। ওনার কাছে গোটা ঘটনাটাই পরিষ্কার। তোকে কোনো দুশ্চিন্তা করতে হবে না, উনি এখানেই সব কিছু দফা রফা করে দেবেন, কোনো চিন্তা করতে হবে না। ফাদার জেকব সেলের দিকে কিছুটা এগিয়ে আসলেন। তার শরীরে ছিল এক্সরসিজমের পোশাক। তিনি যে ডিকোস্টার শরীর থেকে শয়তানকে বার করতে চাইছেন তা তার চোখে মুখে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল। সেলের দরজা সামান্য খোলার সাথে সাথেই তিনি ভিতরে প্রবেশ করলেন আর সকলকে সেলের বাইরে থাকতেই নির্দেশ করলেন। জনের হাতে তিনি বাইবেলটি ধরিয়ে দিলেন আর বললেন, যে যে পাতাগুলি মোড়ানো রয়েছে তোমাকে সেই সেই পাতাগুলিতে লেখা কথাগুলি পড়তে থাকতে হবে। এটা মনে রেখো, এই কাজ আমার একার দ্বারা সম্ভব হবে না। এই কাজ এতটাই কঠিন যে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের প্রাণ সংশয় হতে পারে, কিন্তু আমাদের সজাগ থেকে কাজগুলো করতে হবে। শয়তান যতই তোমার শরীর ও মনের উপর নিজের প্রভাব বিস্তার করতে চাক না কেন, তোমাকে সর্বদাই নিজেকে রক্ষা করতে শিখতে হবে। যতক্ষণ না পর্যন্ত শয়তান নিজের নাম নিজের মুখে স্বীকার করতে বাধ্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাইবেলের প্রতিটি শব্দ চেঁচিয়ে চেঁচিয়ে উচ্চারণ করতে থাকতে হবে তোমায়। আমার হাতে থাকবে পবিত্র জল, হোলি ওয়াটার। এর দ্বারা আমি মন্ত্রোচ্চারণের মাধ্যমে শয়তানকে বশীভূত করবার আপ্রাণ চেষ্টায় ব্রতী থাকব।
মনে রেখো, তার শরীর এখন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রোডারিক মৃত্যুর পূর্বে নিজেও একজন পোপ ছিলেন, কাজেই আমাকে ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে। জেসাসই একমাত্র ইভিল শক্তিকে নিজের অধীনে নিয়ে আসতে সক্ষম, তাই আমাদের চেষ্টা করেই যেতে হবে। God of power, who promised us the Holy Spirit through Jesus your Son, we pray to you of these catchments, who presents themselves before you. Confirm what we profess in faith, so that our words may not be empty, but full of grace and power, by which your Son has fed the world. In the name of God and the Holy Spirit, Jesus Christ commends you. The Holy Spirit commends you. The existence of God commends you. Leave this body. Leave. Tell me your name. Christ has commends you to tell your name. Your name, demon. Your name. ডিকোস্টার দেহটা শূন্যে ধাবিত হতে লাগলো। ঘরের মধ্যে এক তীব্র ভেদী আর্তনাদ উচ্চারিত হতে থাকলো। মনে হলো হৃদস্পন্দন একেবারেই স্তব্ধ হয়ে যাবে এমন। হঠাৎ জানালার কাজগুলি ভেঙে চুরমার হয়ে গেল। মনে হলো কেউ যেন নিজের নামটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, রডরিক, রডরিক। কথাটা বেশ কিছুটা স্তরে আবর্তিত হয়ে হাওয়ার সাথে মিলিয়ে গেল। এরপর ডিকোস্টার শরীরটা মাটিতে নুইয়ে পড়ল। কিছুক্ষণ বাদে পোপ জেকব আর তার শিথিল হয়ে পড়ার শরীরটার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ডিকোস্টা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ডিকোস্টা। কিছুক্ষণ এভাবে ডাকার পরে সকলে লক্ষ্য করলেন ডিকোস্টা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছেন। তিনি খুব সাধারণ কণ্ঠে বললেন, আমি কোথায়? আমি এখানে এলাম কিভাবে? সেদিন ছিল গোটা সান ফ্রান্সিসকো শহরের কাছে এক গর্বের দিন। সকলেই ভেবেছিল রডরিক নামক এই শয়তানের ঘোর কাটিয়ে উন্মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে সান ফ্রান্সিসকো। আবার হাসতে চলেছে এই সাবলীল শহরটি। এতদিনের অভিশাপে ধীরে ধীরে কালো মেঘের প্রলেপ পেরিয়ে নীল দিগন্তের হাতছানি দেখাতে লাগল। কিন্তু এটাই কি শেষ ছিল? কথায় বলে শেষই নাকি শুরু সূত্রপাতের কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। সেদিন ডিকোস্টা সুস্থ হয়ে গিয়েছিল। পুলিশের লোকজন মিডিয়ার কাছে গোটা বিষয়টা জানিয়েছিলেন। এই অত্যাচার যেন আর কোনোদিন কারোর উপরে না হয় তেমনটারও স্বীকৃতি দিয়েছিলেন সকলেই। নিজের চোখে দেখার পরে পুলিশের কাছেও গোটা বিষয়টাই পরিষ্কার হয়ে গিয়েছিল। সাধারণ জগতের বাইরেও যে একটা ভয়ঙ্কর জগৎ রয়েছে সে বিষয়ে সেদিন কারোরই প্রায় ধারণা ছিল না। এরপরে 2 মাস এভাবেই কেটে গেল। পরিবেশ তখন অনেকটাই শান্ত। মাইরা শহরে ফিরে এলো। কিছুদিনের ছুটি পেয়েই জনের ফ্ল্যাটে এসে উঠল। ফ্ল্যাটে ঢোকা মাত্রই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ও লক্ষ্য করল গোটা ফ্ল্যাটের দেওয়ালে ল্যাতিন ভাষায় কি সব আঁকিবুকি কেটে রেখেছে জন। মায়েরা ল্যাতিন সম্পর্কে বেশ কিছুটা হলেও অবগত ছিল। একটা শব্দ চোখে পড়া মাত্রই সে চমকে উঠল, সেটন, যার আক্ষরিক অর্থ শয়তান। এই নামটাই লাল অক্ষরে ঘর সাজাবার ওয়ালপেপারের আদলে গোটা ঘরেই বিছানো ছিল। হঠাৎ একটা হাতের স্পর্শ ওর বাম দিকের কাঁধটিকে স্পর্শ করতেই আবার চমকে উঠল সে। তাকিয়ে দেখল জন দাঁড়িয়ে। জনকে দেখেই আনন্দে আটখানা হয়ে গেল মায়েরা। জড়িয়ে ধরে বলল, আমি ফিরে এসেছি ডার্লিং। এখন গোটা সময়টা তোমার সাথেই কাটাতে চাই। এবার তুমি খুশি তো ডার্লিং? কি হলো, কথা বলছো না যে? আরে বলবে তো। মায়েরার শরীরটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল জন। তারপর বদলে গেল ওর চোখের ভাষা। মায়েরার কানের কাছে এসে ফিসফিস করে বলল, This is not John, my love. This is Roderick.
Your one and only lover, my love. Just Roderick. এরপরেই জনের ফ্ল্যাটের থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল, কিন্তু পুলিশ গিয়ে ওদের কাউকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করতে পারেনি। শুধু দেওয়াল জুড়ে একটা কথাই লেখা ছিল, এত তোলেত না আমিকা মিয়ে, যার অর্থ হলো আমি আমার ভালোবাসাকে আমার সঙ্গেই নিয়ে গেলাম। এরই শেষ ছিল নাকি আবার নতুন কিছুর সূত্রপাত? সেটি না হয় আমি আমার পাঠকদের উপরেই ছাড়লাম।